সাউথের বেশ কিছু মুভি যেগুলো তৈরি করার সময় ভাবেইনি যে এগুলো এত পপুলার হয়ে যাবে। খুব কম বাজেটের মধ্যে তৈরি করা মুভি, কিন্তু এক সময় সেটা বক্স অফিস দাবিয়ে বেরিয়েছে। সেরকমই একটি মুভির কথা বলবো, সু ফ্রম সো, যা কন্নড়া ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে। আমি অনেক দিন পর একটি মুভি নিয়ে হাজির হয়েছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থেকো। আমি এবার থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি। মুভির শুরুতে আমরা অশোক নামের একটি ছেলেকে দেখি, যে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল মাস্থি নামে একটি ভূতের। যেমন এখানে আমাদের ডাইনি, পেতনি, শাকচুন্নি, সেরকমই সাউথে মাস্থি নামের একটি ভূত আছে, যে দেখতে খুবই ভয়ানক হয়। সাদা রঙের লম্বা লম্বা চুল, সাথে লম্বা লম্বা নখ থাকে। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, এরই স্বপ্ন দেখছি। হঠাৎ করে ওর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, যেন দেখার সাথে সাথেই ও চোখ খুলে দেখে কেউ কোথাও নেই। এরপরে আমাদের দেখায় অশোকের দিদা মারা গেছে। এই সময় অশোক কাজেই বেরিয়েছিল, ঘুম থেকে উঠে তাকে কেউ এসে খবর দেয় মারা যাওয়া। গ্রামে চারিদিকেই খবরটা ছড়িয়ে পড়ে। এ সময় সবাই গ্রামে ওর দিদাকে দেখতে আসে। রবিয়ানা নামে গ্রামে একটা লোক ছিল। সব গ্রামে দেখবে থাকে একজন করে, যে কেউ মারা গেলে কিংবা বিয়ে হলে এসে রিচুয়াল সব বুঝিয়ে দিয়ে। সেরকমই একটা ওই গ্রামেরও লোক ছিল রবিয়ানা। অশোকের দিদার শেষকৃত হওয়ার সময়ও রবিয়ানা উপস্থিত ছিল ওখানে, সব রিচুয়াল বুঝিয়ে দেওয়ার জন্য। অশোকদের বাড়ির নিয়ম অনুসারে, মানে ওদের গ্রামের নিয়ম অনুসারে, কেউ মারা গেলে তার জন্য কিছুদিন পর তাদের 14 পুরুষকে খাবারের অফার দেওয়া হয়। এটা অনেক হিন্দু রিচুয়ালেই আছে, যে মারা যাবার 14 দিন পর আমাদের 14 পুরুষদের মুখে পিণ্ডদান করা হয়। সেরকমই একটা রিচুয়াল সাউথের দিকে হয়তো মারা যাবার কিছুদিন পর কলা পাতায় করে নানা রকম খাবার সাজিয়ে একটা ঘরের মধ্যে বন্ধ করে ওদের পূর্বপুরুষদের নমস্কার জানিয়ে কিছুক্ষণ ঘরটা বন্ধ করে রাখা হবে। আর এই রিচুয়ালের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি বলে দিচ্ছিল রবিয়ানা, কারণ সেই যেহেতু রিচুয়ালগুলো খুব ভালো মতো বোঝে, তাই জন্য। এরপর ওর কথা মতো সবাইকে খেতে দিয়ে সবাই বাইরে অপেক্ষা করছিল, কারণ সে মনে করে বাইরে অপেক্ষা করে পূর্বপুরুষদের জন্য খাবার কিছুটা টাইম দেওয়া দরকার। এই সময় ওই গ্রামের অনেকেই বাইরে উপস্থিত ছিল। রবিয়ানা সবাইকে বলে দিয়েছিল যেন তোমাদের ফোন সব অফ থাকে, পূর্বপুরুষদের যাতে খাওয়া দাওয়া করতে কোনো অসুবিধে না হয়, তাও আবার 10-15 মিনিটের জন্য। যেহেতু গ্রামের সবাই উপস্থিত ছিল, গ্রামে চৈত্রা নামে একটি মেয়ে ছিল, যাকে দেখে অশোক লাড্ডু খায়। চৈত্রাকে দেখে লাইনই মারছিল। অশোককে দেখে ওর বন্ধু বান্ধবরা বুঝতে পারে আর ওকে বার খাইয়ে বলে, ও মনে হয় লাইন মারছে, যা একটা কাগজের টুকরোতে তোর নাম্বার লিখে ওকে দিয়ে আয়। অশোক ওর বন্ধুর কথা শুনে তাই করে। কিছুক্ষণ পর অশোকের মোবাইলে একটা ফোন আসে। ও ভাবে হয়তো ওই চৈত্রাই করছে, কিন্তু ওর ফোনটি থাকে যে ঘরে ওর দিদাকে খাবার দেওয়া হয়েছিল, ওই ঘরে। ও কারোর কোনো কথা না মেনে, মানে রবিয়ানা যা বলেছিল তা না মেনে শটাং ঢুকে যায় ওই ঘরের মধ্যে। কিন্তু ফোনটা ধরে বুঝতে পারে তা তো চৈত্রার ফোন না। আসলে চৈত্রা ও যে চিরকুটটা ফেলেছিল সেটা তো খুলেও দেখেনি। ফোনটা এসেছিল কোম্পানির তরফ থেকে। ফোনটা তুলেই ও বুঝতে পারে কি ভুলটাই না ও করেছে। বাইরে যেই বেরিয়ে আসবে রবিয়ানা ওকে ধরে, জিজ্ঞাসা করে তোমার কি দরকার ছিল ভেতরে যাওয়ার এত? তখন অশোক বলে আমার ফোনটা ভেতরে রয়ে গিয়েছিল। রবিয়ানা বলে, গাধা কোথাকারের, 10 মিনিট দাঁড়াতে পারো না ফোনটা নেওয়ার জন্য? আমি বলেছিলাম তো 10 মিনিট পরেই তোমরা ভেতরে ঢুকতে পারবে, দাঁড়ানো গেল না না? আর ওর মাথায় মারে, যার পরে অশোক খুব অপমান বোধ করে, কারণ গ্রামের সবাই ওখানে উপস্থিত ছিল আর ওর দিকে তাকিয়েছিল ফ্যাল ফ্যাল করে। এমনিতেই চৈত্রাকে পটাতে যাচ্ছিল ওই সময়, আর ওর কাছে কিনা ওকে ধুয়ে দিল পুরো। নিজের বাড়ি নিজের ফোনই আনতে গিয়েছিল, তার জন্য এত ঝাড় দিতে হবে রবিয়ানাকে। আর ওর মনে মনে খুব রাগ হয়, ভাবে আমি যদি একবার সুযোগ পাই একে আমি দেখিয়ে দিতাম। যেহেতু ও খুব রেসপেক্টেবল পার্সন এই গ্রামের মধ্যে, তাই সবার সামনে ওকে কিছু বলতে পারে না, অপমানটা হজম করে নেয়। এরপরেই আমরা রবিয়ানাকে দেখি গ্রামের কিছু জনের সাথে ড্রিঙ্ক করছিল আর অশোকের ব্যাপারে বলে যাচ্ছিল। ও কিছুতেই বোঝে না, আমি এতবার করে মানা করলাম, ও ভেতরে ঢুকে যদি ওর ওপর কোনো আত্মা চলে আসতো। তখন রবিয়ানা মাস্তির ব্যাপারে বলতে থাকে, মাস্তি কত ডেঞ্জার। আসলে কন্নড়া ফোকলোরে মাস্তি একরকমের ভূত, যে রাতের বেলা জঙ্গলে রাস্তায় ঘুরে বেড়ায়। অনেক সময় ওকে সাদা শাড়ি পরে সাদা চুলে দেখা গিয়েছে। এটা নিজের চেহারা পরিবর্তন করতে পারে, ছেলে হলে মেয়ে রূপে, মেয়ে হলে ছেলে রূপে তার কাছে আসতে পারে, ভুলিয়ে দিতে পারে নিজের রূপ দিয়ে। এর অতিরিক্ত ইচ্ছার কারণেই, মানে নিজের সুপ্ত ইচ্ছেগুলো পূরণ করার জন্যই তার ঘাড়ে উঠে বসে। রবিয়ানা এরই ভয় পাচ্ছিল, যদি মাস্থি অশোকের ওপর ভর করতো তাহলে কি হতো। প্রথমে মাস্থিরই স্বপ্ন দেখছিল অশোক। কিছুদিন পর ওই গ্রামে একটা বিয়ে বাড়ি লাগে। বিয়ে বাড়ি মানেই রবিয়ানাকে ডাকা হবে আবার। রবিয়ানা ওখানে যায়, ওখানে পুরো গ্রাম উপস্থিত থাকে, যে যা নিজের আনন্দে মশগুল হয়ে থাকে। এখানে আরেকটা
ক্যারেক্টারের সাথে আমাদের ইন্ট্রোডিউস করা হয় যার নাম ভাবা। দেখবে প্রতিটা গ্রামে জামাই নামের একটা লোক থাকবে, আমাদের এখানে তো থাকে। এই জামাইয়ের অর্থ হলো হয়তো সে ঘর জামাই হয়ে রয়ে গেছে, না হয় সেই মেয়ের বাপের বাড়ির কাছে কোথাও বাসা বাঁধিয়ে রয়েছে। সেরকমই একটা ক্যারেক্টার হচ্ছে ভাবা, যে এমনিতে ওই গ্রামের জামাই হিসেবে পরিচিত আর খুবই নেশার, কোথাও নেশা দেখতে পেলে সেখানে একদম শুয়ে পড়ে আর কি। এরপরে আমরা দেখি বিয়ে বাড়ি শেষ করে যখন সবাই বাড়ি যাচ্ছিল তখনই ওই গ্রামে একটা ঘটনা ঘটে যায়। আর গ্রামে কোনো ঘটনা ঘটলে তার ঢিটি পড়তে বেশি সময় লাগে না। জানা যায় চৈত্রার বাড়িতে ঘটনাটা ঘটেছে। চৈত্রার বাড়ি গিয়ে রবিয়ানা জানতে পারে ওর বাড়ির বাথরুমে কেউ একটা উকি চুকি মারছিল। সেই সময় ওই বাথরুমে গিয়েছিল ওর দাদি। সবকিছু জানার পর রবিয়ানা বলে, ছিছি, এটা তো খুব বাজে খবর, এরকম কে করতে পারে আমাদের গ্রামের মধ্যে। আসলে ওর দাদি যে বাথরুমে ছিল সে চোখে ভালো দেখতে পায় না, কারণ চশমা পড়েছিল না, তাই জন্য কে যে দেখেছিল সে তা দেখতে পায়নি। কিন্তু রবিয়ানা ভাবে এই ছেলেটাকে তো ধরতেই হবে কে দেখছিল। তারা সবাই মিলে এরপর বাথরুমের দিকে যায়। বাথরুমের দিকে গিয়ে দেখে সেখানে তো কেউ দাঁড়িয়ে নেই। সেই সময় ওদের সাথে থাকে একটি ছেলে বলতে থাকে, আচ্ছা এখানে যদি কেউ হাত দিয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তাহলে নিশ্চয়ই ওর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, এখানে তাহলে ওর ফিঙ্গারপ্রিন্ট থাকবে। পুলিশকে ডেকে এই ফিঙ্গারপ্রিন্ট বের করতে পারলেই গ্রামের কোন ছেলেটি দেখেছিল সেটা জানতে পারবে। এই সময় রবিয়ানা বলে, এক মিনিট, তুমি যে ওই জানালাটায় হাত দিচ্ছ তাহলে তো তোমারও তো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। তখন ছেলেটি বলে, আরে আমার ফিঙ্গারপ্রিন্ট পেলে আমি তো তোমার সাথেই আছি, তুমি তো বলে দিতে পারবে। রবিয়ানা বলে, আমি তো তোমাকে মনে করতে পারছি না, তুমি কে? তোমাকেই তো আমার নতুন লাগছে এই গ্রামে। এই সময় ছেলেটি বলে, আরে আমি গিরি, সতীশা আন্টির ছেলে, তুমি চিনতে পারছো না আমাকে? তোমাকে তো লাস্ট পেকটা আমিই বানিয়ে দিলাম। রবিয়ানা যেহেতু মদ খেয়েছিল একটু, ও না চিনতে পারছিল না একে, আদৌ এ দিয়েছিল, ও তো চিন্তায় পড়ে যায়। ওকে দেখে আরেকজন বলে, আরে ছাড়ো, কালকে চিন্তা করবে। এর পরের দিন সকালবেলায় অশোকের বাড়ির সামনে পুরো গ্রাম জড়ো হয়ে যায়। গ্রামে আরো ঢিঢি পড়ে যায়। অশোক কাল রাত থেকে খুব অদ্ভুত বিহেভ করছে, যেন ওর ওপর কিছু ভর করে আছে। গ্রামের লোক বুঝতে শুরু করে ও যেহেতু ওর দাদির খাওয়ার সময় ওখানে চলে গিয়েছিল, ওই সময় আত্মারা ওখানে উপস্থিত ছিল, তাই হয়তো ওর ওপর ভর করেছে। এমনকি ও নিজের বোন উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিল। গ্রামের লোকরা অশোকের বোনের সেই কথাগুলোই খাচ্ছিল। অশোক ঘুম থেকে উঠে দেখে ওর মুখে সাদা লাল কি সব লাগানো, যাতে ওর ওপর কোনো আত্মা ভর না করতে পারে। ওর মা লাগিয়েছিল হয়তো। ও উঠে বুঝতেই পারছিল না কি হলো আমার সাথে। তারপর ওর গত রাতের কথা মনে পড়ে। আসলে রাতের বেলা ও চৈত্রাকে দেখার জন্য উকিঝুঁকি মারছিল। বাথরুমে দেখে কেউ গেছে। যখনই ও দেখতে যায় দেখে দাদি, মানে চৈত্রার দাদি, যা দেখে ওখানে অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। আর ও নেমে যায়, নেমে ওখানে ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। ততক্ষণে ওর দাদি চিৎকার করতে শুরু করেছে, কারণ ও দাদি দেখে নিয়েছিল কেউ হয়তো জানালা দিয়ে উকি মারছে। এবার মুখটা যদিও দেখতে পায়নি, ওখানেই ঝোপঝাড়ে লুকিয়েছিল। ওই সময় রবিয়ান্নার তার দলবল নিয়ে ওই জানালায় ইন্সপেকশন করতে এসেছিল। ওই সময় জানালার ওপর উঠে যে ছেলেটা বলছিল এখানে হয়তো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, যা শুনে ও ভয় পেয়ে যায়। যেহেতু ঝোপে ঝাড়ে লুকিয়েছিল ওকে কেউ দেখতে পায়নি। রবিয়ান্নারা চলে যাওয়ার পর ও একটা কাপড় আর জল নিয়ে ওর ফিঙ্গারপ্রিন্ট মুছতে আসে। ওটা মোছার সময় দেখে পাশের বাড়ির একটা লোক হিসি করতে উঠেছে। ওকে দেখে ওখান থেকে নেমে হঠাৎই ওর পা পড়ে যায় একটা বোতলের ওপর, প্লাস্টিকের বোতল, তাতে আওয়াজ হয়। ওভাবে এরপর আমি ধরা পড়ে যাব। ও দৌড়ে ওখান থেকে পালাতে যায়। সেই সময় আরো দুজন লোক ওর পেছনে ছুটে আসে কি হয়েছে না হয়েছে দেখার জন্য। ওরা জানে না কেন এ ছুটছিল, ওরা একে ধরে নেয়। যেহেতু ও খুব অকওয়ার্ড সিচুয়েশনে ধরা পড়ে, ও নিজের মুখটাকে লুকিয়ে রেখেছিল, ভেবেছিল হয়তো কেউ বুঝতে পারবে না। কিন্তু গ্রামের লোক আর কতজন গ্রামে বসবাস করে যে চিনবে না, ওরা বুঝতে পেরে যায়। বলে, আরে এটা রমেশের ছেলে অশোক না? এবার অশোকের পুরো বাত্তি গুল হয়ে যায়। ওরা ভাবে এর ওপর আত্মা ভর করেছে, তাই ওরকম করছে। ওরা তো জানে না ও কেন দৌড়চ্ছিল। ওরা ও নিজেদের মধ্যে এটাই বলা বলি করছিল। তখনই অশোকের মধ্যে প্ল্যান আসে, আমি এখন বরঞ্চ পজেসড হবার অ্যাক্টিং করি, তাহলে হয়তো ছাড়া পেয়ে যাবে। আর তখনই ও অ্যাক্টিং করতে শুরু করে। ওর ওপর কোনো ভূত টুত ভর করেনি, কিন্তু এইভাবেই পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল অশোকের ওপর ভূত ভর করেছে। সকালবেলা উঠে গ্রামের সবাই ওকে দেখতে আসে। একজন বুড়ি এসে ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরে যায় ওর ওপর ভূত ভর করেছে, আর ওখান থেকে পালিয়ে যায়। গ্রামের আরো বেশ কিছু লোক ওকে দেখতে আসে। ওর মুখে রং চং মাখা দেখে ওরাও ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর অশোক ওর মুখটাকে ধুয়ে নেয়, যেহেতু অনেকক্ষণ ওই সব রং চং মেঘেছিল তাই জন্য। যখনই মুখ ধোয়া অবস্থায় সবাই ওকে দেখে, ভাবে হয়তো যে আত্মা ওর ওপর ভর করেছিল সে হয়তো চলে গেছে। গ্রামের লোকরা নিজেদের মধ্যেই বলা বলি করতে থাকে, এইভাবে ওকে ছেড়ে দেওয়া যায় না, আত্মা হয়তো আসছে যাচ্ছে, কোনো পুরোহিতকে দিয়ে ওর ভূতটাকে ছাড়াতে হবে। সেই সময় ওদের মধ্যে কথা হতে থাকে, গ্রামের একমাত্র যে পুরোহিত যে এইসব জাদু টোনা করে ভূত তাড়াতে পারতো সে তো মারা গেছে, কিন্তু ওর ছেলে বেঁচে আছে। ওর ছেলেকে বললে হয়। ওর ছেলের নাম প্রসাদ। প্রসাদের কাছে পুরো গ্রামের লোক গেলে প্রসাদ বলে, আমি এসব কিছুই জানি না, এসব ভূত তাড়াতে আমি পারি না। কিন্তু গ্রামের সবার কাছে ওকে মাথা নত করতেই হয়। বলে, ঠিক আছে, তুমি যতটুকু জানো ততটুকু দিয়েই কাজ চালাও, তোমার বাবা তো কিছু তো তোমাকে বলে গেছে। এইসব বার খেয়ে প্রসাদ যায় ভূত তাড়াতে। অশোকের ঘরের সামনেই যখন ও যায়, অশোক ওকে দেখে দরজা বন্ধ করে খুব হাসতে থাকে। সবাই ভাবে পেতনি হাসছে হয়, আসলে অশোকের গলাটাই পেতনিদের মতো শোনাচ্ছিল।
ওকে হাসতে দেখে গ্রামের মানুষ প্রসাদকে বলে তুমি ওকে জিজ্ঞাসা করো ও কোথা থেকে এসেছে, কোন ভূত ওটা। প্রসাদ আবার এই গ্রামের মানুষের কথা শুনে অশোককে জিজ্ঞাসা করে ভূত বাবু তুমি কোথা থেকে এসেছো, তুমি কে। ভেতর থেকে ও তো বুঝতে পারে না কার নাম নেবে। অশোক সামনে একটা কোনো পোস্টার দেখে, ওর নামের সাথে মিলিয়ে ঝুলিয়ে ওর নামটা বলে কল্পনা। কিন্তু গ্রামের মানুষ এতই বদা ওরা বুঝতেই পারে না অশোক কি বলল। তখন নিজেদের মধ্যে আলোচনা করতে করতে কেউ একজন বলে আমি মনে হয় শুনলাম ও সুলোচনা বলেছে। ওর বাড়ির লোক বলতে থাকে সুলোচনা নামে তো আমাদের বাড়িতে কেউ নেই, তাহলে কে হতে পারে সুলোচনা। তখনই ভেতর থেকে অশোক বাইরে বেরিয়ে প্রসাদকে যাওয়ার দিকে ইঙ্গিত করে। ওরা ভাবে অশোক হয়তো ওদের ফ্যামিলির দিকে পয়েন্ট আউট করে বলছে যে তোমাদেরই ফ্যামিলি থেকে আমি এসেছি। তখন এরা নিজেদের মধ্যে বুদ্ধি খাটাতে থাকে আমাদের ফ্যামিলির সবাই তো অন্ত্যেষ্টি ক্রিয়া করি সোমেশ্বরে, তার মানে ও সোমেশ্বর থেকে এসেছে। যখন এই খাবার দাবার রিচুয়াল হচ্ছিল সেখান থেকে আসেনি, তার মানে ও বোঝাতে চাইছে এই ভূতটা হচ্ছে সুলোচনা সোমেশ্বরা থেকে এসেছে। এখান থেকে এই মুভিটার নাম হয় সু ফ্রম সো। যাই হোক গ্রামের মানুষ যখন বুঝতে পারে এটা সুলোচনার ভূত ওরা তো মাথায় হাত দিয়ে দেয়, কোথা থেকে এলো, ওকে তাড়াবে কিভাবে, কোনো প্রসাদেও তো কাজ হচ্ছে না। আসলে আমরা প্রথম থেকেই জেনে এসেছি রবিয়ান্না সমস্ত সমস্যার সমাধান করে। একজন গ্রামের লোক বলে রবিয়ান্না আসলে ও পুরো ব্যাপারটা দেখে নেবে। তখন রবিয়ান্না ওই গ্রামে ছিল না, কাজের জন্য বাইরে গিয়েছিল। রবিয়ান্না এলে গ্রামের মানুষ সবাই ওকে বলে সুলোচনা এসেছে সোমেশ্বরা থেকে। সমস্ত কিছু শুনে রবিয়ান্নারও হাওয়া ফিউজ হয়ে যায়, ও ভয় পেতে থাকে কিন্তু ও কাউকে দেখায় না। আসলে গ্রামের মানুষ মনে করে রবিয়ান্না খুব শক্তিশালী মানুষ, ও সবার সামনে দাঁড়ালে সব সমস্যার সমাধান হয়ে যাবে। রবিয়ান্না সমস্ত কিছু জানার পরও ঠিক করে সুলোচনার সাথে কথা বলবে। ও অশোকের ঘরে যায় সুলোচনা ভেবে কথা বলার জন্য। অশোকের সামনে গিয়ে রবিয়ান্না বলে আচ্ছা তোমার যদি কোনো অপূর্ণ ইচ্ছে থাকে আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব সেটা পূরণ করার। এই বলে ও অশোকের গায়ে একটা থাপ দেয়, যা দেখে অশোকের মনে একটা প্রতিহিংসা জেগে ওঠে। এই সময় হচ্ছে রবিয়ান্নাকে টাইট করার সময়। ও উঠে গিয়ে রবিয়ান্নার হাত মুছড়ে ওকে 3-4টে থাপ্পড় মারে, যা দেখে রবিয়ান্নাও খুব রেগে যায়, ওকে মারতে যায়। সেই সময় অশোক নাটক করে আবার বেহুশ হয়ে যায়, যেন কোনো আত্মা ওর ওপর থেকে ছাড়লো। ওকে মারার সময় অশোক বলছিল তোমার লজ্জা করে না মেয়েদের ওপর হাত দিতে। এই ঘটনা হওয়ার পর রবিয়ান্নার পুরো সম্মানের টায়ার পাঞ্চার হয়ে যায়। ও বুঝতে পারে না একজন আত্মা এসে ওকে এইভাবে মেরে চলে গেল আর ও কিছুই করতে পারলো না। উপরন্তু গ্রামের সব লোকের সামনে ওকে অপদস্থ হতে হচ্ছে, সবাই ওর পেছনে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। এতদিন পর্যন্ত ও বিয়ে করেনি বলে লাস্ট পর্যন্ত ভূতনিকে নিয়ে টানাটানি করলো আর সেও এসে একে মেরে গেল। এবার রবিয়ান্না একটা তাবড় উপায় বের করলো। করুণাকর গুরুজি নামে ওর একজন জানা পরিচিত ছিল, যে একজন টিভি সেলিব্রিটিও ছিল। ওকে টিভিতে দেখাও যেত নানা রকম পডকাস্টে। ওকে নিয়ে এলো রবিয়ান্না একে টাইট দেওয়ার জন্য, মানে এই ভূতটাকে টাইট দেওয়ার জন্য, যেহেতু ওকে মেরেছিল তাই। এবার এই করুণাকর বাবাজি পুরো গ্রামের সামনে 101 উপায় বলে, যা শোনার পর যে কোনো ভূত নিজের থেকেই পালিয়ে যাবে। সে বলে প্রথম যেটা করতে হবে কাদামাটির মধ্যে যেসব আগাছা ওঠে ওই আগাছার মূল থেকে রস বের করে সেটা খাওয়াতে হবে। সেটা খেলেই যার উপর ভর করেছে ভূত সে ভীষণ বমি করবে, ওই বমির মধ্যে থেকেই বেরিয়ে আসবে আত্মা। তাও যদি না হয় তাহলে ওর পেছন দিকে 3-4 কিলোর বড় বড় বোল্ডার হুক দিয়ে আটকে দিতে হবে আর ওকে দৌড়ানো করাতে হবে। তাতেও যদি না কাজ হয় তাহলে মন্দিরের মধ্যে জ্বলন্ত কাঠকয়লা বিছিয়ে তার উপর শুইয়ে দিতে হবে, তাহলে অবশ্যই ভূত পালিয়ে যাবে। 3টে উপায় বলার পর গ্রামের লোক তো লেগে যায় অশোকের পেছনে এইসব কাজকর্ম করার জন্য। এবার অশোক তো পড়ে যায় মহা ঝামেলায়। সে নিজের মনে মনে বলতে থাকে কি দরকার ছিল ভূত টুত সাজার, এবার বোঝো কিভাবে ঠেলা সামলাবে। কিন্তু গ্রামের লোক তো আর ছাড়ে না। গ্রামের লোক প্রথমে ওই সব কাদা মাটি থেকে নানা রকম মূল তুলে এনে তাকে পিষে ওটা খাওয়ায়, যা খেয়ে ও তো পুরো হড়হড় করে বমি করতে থাকে। এমনকি ওকে পুরো হাত পা এমন ভাবে বেঁধে দেয় যে ও কোনো কিছু করতেই পারে না। ওটার পরে তার উপর আবার ওই সব হুক টুক নিয়ে আসে ওর পেছনে দেওয়ার জন্য, যা দেখে ও অজ্ঞান হয়ে পড়ে যায়। ওকে ঘরে নিয়ে গিয়ে শোয়ানো হলে পরে ও মনে মনে ফোন দিয়ে আটে না না আর এইসব ভূতের ভয়টায় দেখানো যাবে না। ও শটান উঠেই ঠাকুরের পুজো করতে লেগেছে, যাতে সবাই বোঝে যে ওর মধ্যে থেকে ভূত চলে গেছে। ওর বাড়ির লোকেরা যখন দেখে ও পুজো করছে সবাই বুঝতে পারে ওর থেকে ভূত ছেড়ে গেছে। আর গুরুজিকে এসে সবাই ধন্যবাদ জানায়, সবাই ফটো টটো তোলে, যেহেতু ও সেলিব্রিটিও ছিল। গ্রামের সবাই ওকে জয় জয়কার করে আর ওই গুরুজি ওখান থেকে বেরিয়ে চলে আসে। এবার সবাই ভাবে হয়তো গ্রামে সবকিছু নর্মাল হয়েই এলো। অশোকও নিজের কাজে ফিরে যায়। ওর কাজের জায়গায় একদিন দাঁড়িয়ে ছিল, জানালা দিয়ে দেখে রবিয়ান্না কারোর সাথে কথা বলছে। রবিয়ান্নাকে দেখে ওর মনে পড়ে যায় রবিয়ান্নাকে কিভাবে ও মেরেছিল, যা মনে করে ও নিজের মনে মনেই খুব হাসতে থাকে। যেহেতু আগেই বলেছি ওর হাসিটা পুরো পেতনির মতো, ওর ওই হাসি দেখে ওর সাথে যে কাজ করে ও ভয় পেয়ে যায় আরো।
ও ভাবে হয়তো অশোকের ওপর আরো নতুন কোনো আত্মা ভর করেছে আর দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর অশোকের কপাল খারাপ হলে যা হয়, ওর সাথে কিছু কিছু অঘটন ঘটতে থাকে। যেমন ও যেখানে দুধ নিতে যায় সেখানে দুধ নেওয়ার সময় দুধওয়ালার বউ এসে পেছন দিক থেকে জানায় আমাদের বাছুর মারা গেছে। যেহেতু ওর ওপর ভূত ভর করেছিল এর আগে, ও যাওয়ার সময় বাছুর মারা যাওয়ার খবর আসে। দুধওয়ালা ভাবে এর জন্যই আমার বাছুর মারা গেছে, এর ওপর হয়তো কোনো কালো ছায়া আছে। তারপরে ও যখন ঘুরতে ঘুরতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা ছেলে পেপার নিয়ে খেলছিল যার মধ্যে আগুন লাগিয়ে কিছু একটা করছিল। যেই অশোক ওকে দেখে বলে আগুন নিয়ে খেলতে না, ও ভয় পেয়ে ওই আগুন জ্বালানো কাগজের টুকরোটা ফেলে দিয়ে চলে যায়। ওখানেই খড়ের গাদা রাখা ছিল, যেই টুকরোটাতে আগুন লাগিয়েছিল ওর আগুন লেগে খড়ের গাদা পুরো জ্বলতে শুরু করে। পাশের বাড়ির একটা বউ দেখে অশোক ওখান দিয়ে যাচ্ছে আর এই খড়ের গাদার দিকে তাকিয়েছিল। ও কিন্তু এই বাচ্চাটাকে দেখে না, যে বাচ্চাটাকে অশোক বলেছে তুমি জ্বালিও না। ভাবে অশোকই চোখ দিয়ে এমন কিছু আগুন বের করেছে যা দিয়ে এই খড়টা জ্বলে গেছে, আর এর থেকে ভয় পেয়ে যায়। ভাবে ওর থেকে আত্মা যায়নি, অশোকের ওপর এখনো আত্মা আছে। পুরো গ্রামবাসী জেনে যায় ওর ওপর আরো ভূত চড়েছে বলে। তাই আবার ওই করুণাকর গুরুজিকে ডাকা হয় সুলোচনাকে তাড়ানোর জন্য। গুরুজি এলে অশোকের মনে ভয় ধরে যায়। ও ভাবে এবার আমাকে মেরেই ফেলবে, যা উল্টোপাল্টা সব ও রিচুয়াল বলে। অশোক ভয় পেয়ে আগেই করুণাকরের কাছে গিয়ে বলে আমার মধ্যে কোনো ভূত টুত নেই, আমি একদম ফিট আছি, আমি অশোকই। করুণাকর বলে এটা তো অ্যাক্টিংও জানে এমন ভূত, একে তো তাড়ানো খুব সহজ ব্যাপার না, খুব চালাক ভূত। ও ভেবেছে আমার চোখকে ফাঁকি দেবে, এবার বোঝো ঠেলা। অশোক ফেসে যায়। এই সময় করুণাকর বলতে থাকে গ্রামবাসীদের তোমাদের এবার বের করতে হবে কেন সুলোচনা বারবার এসে এর ওপর ভর করছে। এরকম তো হওয়ার কথা না, নিশ্চয়ই ওর মধ্যে অপূর্ণ কোনো ইচ্ছা আছে। তোমরা খুঁজে বের করো এই সুলোচনাটা কে। সুলোচনাকে খোঁজার জন্য রবিয়ান্না কিছু গ্রামবাসীকে নিয়ে সোমেশ্বর গ্রামে যায়। সোমেশ্বরের গ্রামে গিয়ে ওরা জানতে পারে সুলোচনা নামের যে মহিলাটি ছিল সে 5 বছর আগেই মারা গেছে, এখন তার মেয়ে এখানে থাকে। সুলোচনার বাড়ি গিয়ে জানতে পারে তার মেয়ের নাম ভানু। ভানুকে দেখার সাথে সাথেই আমরা বুঝতে পারি ভানুর সাথে রবিয়ান্নার আগে কোনো একটা হয়তো সম্পর্ক ছিল, তারা একে অপরকে চিনত। কিন্তু পাশটা এমন কিছু হয়েছিল যে কারণে রবিয়ান্না ভানুর সাথে কথা বলতে পারে না। ওকে দেখেই হকচকিয়ে যায় আর ওখান থেকে বেরিয়ে চলে আসে। যা দেখে গ্রামের লোক তো খুব অবাক হয়ে যায়, কি হলো ব্যাপারটা, এত কষ্ট করে সুলোচনার বাড়ি দেখা গেল কিন্তু তাদের সাথে কথাই বললো না রবিয়ান্না। গ্রামে ফিরে এসে গ্রামের লোকরা করুণাকর বাবাকে জানায় সোমেশ্বরায় সুলোচনা নামের একজন মহিলা ছিল যে 5 বছর আগে মারা গেছে। তাহলে বাবা এটা কি ওরই আত্মা? গুরুজি বলে হ্যাঁ নিশ্চয়ই, তোমরা ঠিকই ধরেছো, ওরই আত্মা। কিন্তু কেন এসেছে জানতে পারলে? গ্রামের লোকরা বলে আমাদেরকে তো কথাই বলতে দিল না রবিয়ান্না। যেই তার মেয়েকে দেখলো ওখান থেকে অমনি মুখ উঠিয়ে চলে এলো, আমরা তো বুঝতেই পারলাম না কি হলো। এবার গুরুজি রবিয়ান্নার সাথে কথা বলে, কেন তুমি ফিরে এসেছিলে কথা না বলে? রবিয়ান্না তখন জানায় প্রায় 15 বছর আগে আমার সাথে ভানুর মানে সুলোচনার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমার ভানুকে একদম পছন্দ ছিল না। তখন ও খুব মোটা ছিল আর আমি খুব রোগা ছিলাম, দেখতেও হ্যান্ডসাম ছিলাম, তাই জন্য। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, ও এখন রোগা পাতলা হয়ে গেছে আর আমি মহিষের মতো মোটা হয়ে গেছি। এরপর গুরুজি তা শুনে বলে এই জন্যই বারবার সুলোচনার আত্মা ফিরে আসছে আর তোমাকে শাস্তি দিতে চাইছে, যেহেতু ওর মেয়ের বিয়ে হয়নি তাই জন্য। এখানে রবিয়ান্না বলে আপনি প্লিজ কাউকে জানাবেন না গ্রামের মধ্যে, একেই আমি সুলোচনার হাতে মার খেয়ে সবার কাছে ছোট হয়ে রয়েছি। এরপর যদি গ্রামের লোক জানতে পারে আমার জন্যই সুলোচনা বারবার ফিরে ফিরে আসছে তাহলে আমার পাবলিক ইমেজটা খুব খারাপ হয়ে যাবে। এমনিতেই আমি প্রবলেম সলভ করার জন্য এই গ্রামে বিখ্যাত। অন্যদিকে অশোকের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ সবাই ওকে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে চলে গিয়েছিল, কেউ ওর সাথে কথা বলতো না। খালি খাওয়ার সময় আর জল দেওয়ার সময় ওর দরজা খুলতো, দিত আর সঙ্গে সঙ্গে পালিয়ে যেত ওর বাড়ির লোক। ঘরের মধ্যে একা একা বসে বসে ও নিজেও খুব বোর হয়ে যাচ্ছিল, কেউ কথা বলার নেই কিছু না। একদিন রাতের বেলা দেখে ওর ছাদের টালিটা একদম ফাঁকা রয়েছে, ওখান দিয়ে ও বেরোতে পারবে। ও সকালবেলা যখন কেউ নেই দেখে ওই টালির ছাদ দিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে রাস্তায় যার সাথেই কথা বলতে যায় সেই ভয় পেয়ে পালিয়ে যায়, কেউ ওর সাথে কথা বলতে চাইছিল না। এমনকি ওর যে বন্ধু বান্ধব ছিল তারাও ওকে দেখে ভয় পেতে শুরু করে। গ্রামের লোকরা বাইরে বেরোনো বন্ধ করে দেয়। একদিন একটা ছেলে ওকে দেখে এমন ভয় পায় যে তার খুব জ্বর চলে আসে, তাকে হসপিটালে নিয়ে যেতে হয়। যা দেখে ওর মা গুরুজিকে ডেকে বলে একটা আত্মাকে তুমি তাড়াতে পারছো না, তুমি তো বেকার গুরুজি, তোমার বদলে অন্য কাউকে নিয়ে এলে এতদিনে আত্মা চলে যেত। যা শুনে গুরুজি কিছু বলতে পারে না, কারণ তাকে তো রবিয়ান্না বারণ করেছে ওর ব্যাপারে সবকিছু জানাতে গ্রামের লোকদের। তাই সে বলে এক কাজ করো, সুলোচনার আত্মা যখন বারবার ফিরে ফিরে আসছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে, যা তার মেয়ে ভানুই বলতে পারবে। ভানুকে যদি অশোকের কাছে নিয়ে এসে কথা বলানো যায় তাহলে নিশ্চয়ই সুলোচনা কেন এসেছে সেটা আমরা জানতে পারবো। কিন্তু ভানুকে এখন নিয়ে আসবে কে? ও এখন ওর কাকায়ের সাথে থাকে, যে লোকটি খুব একটা সুবিধার না। ভানুর
মা মারা যাওয়ার পর ওর কাছে আর কেউ ছিল না যে থাকবে ওর সাথে, তাই কাকায়ের সাথেই থাকে। কিন্তু ওর সাথে টক্কর দেওয়ার জন্য সেরকম বদমাইশ লোকও চায়। এই গ্রামে সেরকম বদমাইশ আছে কে? এই সময় বেরোয় ভাবা যে লোকটি 1 নম্বরে নেশারু, তার সাথে সাথে সে একটি হাড় বজ্জাত লোক। তাই সেই যায় ভানুকে ওই গ্রাম থেকে নিয়ে আসতে। ভানু মায়ের খবর শুনে আসার পর ভীষণই ইমোশনাল হয়ে পড়ে। ও যখন অশোকের কাছে যায়, অশোক বারবার ওকে বোঝাতে থাকে, দেখো আমি তোমার মা নই। কিন্তু তাও ভানু বলে, আমার মনে হচ্ছে আমার মা এখানেই কোথাও আছে, আমি মা হিসেবেই তোমাকে কিছু কথা বলতে চাই। এরপর ভানু তার দুঃখের কথা বলতে শুরু করে, বলে, মা তুমি চলে যাওয়ার পর আমি ভীষণই একা হয়ে পড়েছি। আমার কাকা আমার উপর ভীষণ অত্যাচার করে, কিন্তু কাউকে কিছু বললে কেউ আমার কথা বিশ্বাস করে না, একমাত্র তুমিই ছিলে আমাকে বাঁচানোর জন্য। এইসব কথা শোনার পর অশোকের মনে হতে থাকে, আমিও তো এখানে একা, আমার কথা শোনার জন্যও এখানে কেউ নেই যাকে আমি মনের কথা বলতে পারি। এই ভেবেই অশোক ভানুর কথাগুলো মন দিয়ে শুনতে থাকে। কথা বলা হয়ে যাবার পর ভানু যখন বাইরে বেরিয়ে আসে, ওকে গুরুজি জিজ্ঞাসা করে, তোমার সাথে কি কথা হলো তোমার মায়ের? তখন ভানু বলে, একদম নর্মাল কথাবার্তা, আমাদের পাশের বাড়ির মেয়েটিরও বিয়ে ঠিক হয়ে গেছে, সেই কথাই জানাচ্ছিলাম মাকে। এই সময় গুরুজি বলে, এর পরের দিন যখন আসবে তখন তুমি জানার চেষ্টা করবে তোমার মা বারবার কেন এর শরীরে প্রবেশ করছে, এখানে আসার তার কারণ কি। ভানু সব বুঝে যখন যেতে যাবে, দেখে তাকে নিয়ে যাওয়ার জন্য ভাবা আর সেখানে নেই, সে মদটদ খেয়ে উল্টে পড়ে রয়েছে। এবার তাকে ছাড়তে যাবে কে সোমেশ্বরায়। তখন সবার নজর পড়ে রবি আন্নার ওপর, কিন্তু রবি আন্না তো পুরনো গিল্ডের জন্য ওর সাথে কথাই বলতে চাইছিল না, আবার ছাড়তে যাওয়া ও কোনো মতেই রাজি হতো না। তখন গুরুজি ওর সাথে গিয়ে কথা বলে, গুরুজিকে রবি আন্না বোঝায়, না স্যার আমাকে ছেড়ে দিন, আমি এটা পারবো না। গুরুজি চালাকি করে গ্রামের সবার কাছে এসে বলে রবি আন্না রাজি হয়েছে ওকে ছাড়তে যেতে। এবার ভানুকে নিয়ে আসা নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে রবি আন্নার ওপর। এইভাবেই ওদের মধ্যে দূরত্ব কমতে শুরু করে। অন্যদিকে ভানু বারবার ওর মা ভেবে অশোকের সাথে গল্প করতেই থাকে, এতে দুজনের কিছুটা ভালো সময় কাটে। এরপর একদিন রাতে অশোকের বোন যখন ওকে জল দিতে আসে, মাস্থি ওর হাতটা টেনে ধরে, তখনই ওর ঘুম ভেঙে যায়। আসলে ও এটা স্বপ্ন দেখছিল। তখনই ওর মাকে বলতে থাকে, আমার আর এখানে থাকতে ভালো লাগে না, আমার খুব ভয় করে এখানে থাকতে, আমাকে এখান থেকে নিয়ে চলো। তখন ওর মা বাবা ওর বোনকে নিয়ে ওর কাকার বাড়িতে চলে যায় শোয়ার জন্য। অশোকের যখন রাতে ঘুম ভাঙে তখন দেখে বাড়িতে কেউ নেই, দরজাটাও হাট হয়ে খোলা রয়েছে। বাড়ির লোকদের নাম্বারে ফোন করে দেখে সব নাম্বারগুলো সুইচ অফ রয়েছে। ও নিজেই খুব ভয় পেয়ে যায়। অন্ধকারের মধ্যে জামা কাপড় রাখা থাকলে ও মনে করে ভূত। সেই সময় বাইরে থেকে কেউ যেন দরজা পেটাতে থাকে, তা দেখে ও আরো ভয় পেয়ে যায়। তখন ভানু চিৎকার করে বলে, আমি ভানু, অশোক দরজা খোলো। ভানুর আওয়াজ পেয়ে ও দরজাটা খোলে। এই সময় ভানুর মূল সমস্যাটা আমরা জানতে পারি। ভানু বলে, মা মারা যাওয়ার পর আমার কাছে রোজ আমার কাকা আসে তার বন্ধু বান্ধব নিয়ে, আর আমার সাথে উল্টোপাল্টা ব্যবহার করতে থাকে, মানে ফিজিক্যালি অ্যাসল্ট করে। আজকেও তাই জন্য এসেছিল তার বন্ধু বান্ধব নিয়ে, কিন্তু সে কোনোভাবে ওখান থেকে পালিয়ে আসে অশোকের কাছে। যা শুনে অশোক পুরো চমকে যায় আর নিজেই ডিসাইড করে নেয় যেভাবেই হোক ভানুকেও বাঁচাবেই। যেহেতু এতদিন সুলোচনার অ্যাক্টিং করে এসেছিল, ওর মধ্যে মনে হচ্ছিল যেন সুলোচনাই আছে, তাই মা হিসেবে ভানুকে বাঁচানোটা ওর কর্তব্য বলে মনে হয়েছিল। পরের দিন সকালবেলা অশোক শাড়ি টাড়ি চুরি টুরি পরে মুখে হলুদ মেখে বাইরে বেরোয় আর সুলোচনা হিসেবে অ্যাক্টিং করতে থাকে। ওকে দেখেই গ্রামের সবাই পালাতে শুরু করে, ভূত এসেছে ভূত এসেছে বলে। ও সোজা ভানুর বাড়িতে আসে ওর কাকার কাছে। ওর কাকাকে এসে বলে, আজ তোমার জন্য আমার মেয়ের এই অবস্থা, আমার মেয়েকে তুমি পথে বসিয়েছো, আজকে তোমাকে আমি ছাড়বো না, আমি আজকে আমার মেয়েকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি, দেখি কি আটকায়। ওকে মেরে যখন বাইরে বেরোচ্ছিল তখন ওর কাকার সেই বন্ধুগুলো এসে জোটে। ওর বন্ধুগুলো আবার আরেক পদের, তারা আবার ভূত টুতকে ভয় পায় না। তারা দেখে যে তার বন্ধুকে মেরেছে, তারাও এর সাথে মানে অশোকের সাথে মারপিট করতে শুরু করে। কিন্তু অশোক তো আর ভূত না যে সবাইকে মেরে শুইয়ে দেবে। ও তখন এদের সাথে মারপিট করা শুরু করলেও পেরে ওঠে না। তার মধ্যে ওর গ্রামের লোকরাও চলে আসে। রবিয়ানা যখন দেখে অশোক মার খাচ্ছে, অশোক হিসেবেই ও বুঝতে পারে যে ওর মধ্যে এখন সুলোচনা নেই। রবিয়ানাও গ্রামের লোকদের নিয়ে এদের সাথে লড়াই করতে শুরু করে আর এদেরকে পুরো শুইয়ে দেয়। এই সময় রবিয়ানা ওদেরকে থামিয়ে বলে, দাঁড়াও, ওর কাকা নিজের ভুল রিয়েলাইজ করেছে কিনা সেটা দেখো। ওর কাকাকে রবিয়ানা গিয়ে বলে, আজ তোমার জন্য ওর মা ফিরে এসেছে আমাদের গ্রামে, আমাদের ছেলেদের ওপর ভর করছে ওকে বাঁচানোর জন্য। আজ এখান থেকে আমরা ভানুকে নিয়ে যাচ্ছি, এরপর সব দায়িত্ব হবে আমাদের, তুমি এর মধ্যে আর পড়বে না, নাহলে সুলোচনা এখান থেকে যাবে না। এরপর সবাই মিলে ভানুকে নিয়ে ওদের গ্রামে ফিরে আসে। ওখানে অশোক বলতে শুরু করে, আমি সুলোচনা বলছি, আমি চাই আমার মেয়েকে তোমরা এই গ্রামেই রাখো, ওর খুব ভালোভাবে দেখাশোনা করো, তাহলেই আমি একমাত্র এখান থেকে যেতে রাজি থাকবো। যা শুনে গ্রামের লোকেরা রাজি হয়ে যায়, কিন্তু ওকে
এইভাবে একা রাখবে কে? সেই সময় গুরুজি বলে এখানে গ্রামের কারোর সাথে ওকে বিয়ে দিতে হবে, কিন্তু বিয়ে করবে কে? এই সুযোগ নিয়ে একজন বুড়ি লোক তার বুড়ো ভাইয়ের সাথে ভানুর বিয়ে দিতে চায়। ভানু এই প্রস্তাব পেয়ে মনে মনে খুবই দুঃখী হয়, কারণ ও চাইতো রবিয়ান্না যেন ওকে প্রপোজ করে, কিন্তু রবিয়ান্না কিছুতেই এগোচ্ছিল না। অন্যদিকে অশোকও নিজের মুখে বলতে চাইছিল না রবিয়ান্নার সাথে ভানুর বিয়ে দেওয়ার কথা, কারণ ওর মনে হয়েছিল একবার রবিয়ান্না রিজেক্ট করেছে, এবারও যদি রিজেক্ট করে দেয় তাহলে ভানু হয়তো ভেঙে পড়বে। কিন্তু যখন রবিয়ান্না দেখলো তাকে কেউ জোর করছে না বা কেউ বলছে না ভানুকে বিয়ে করার কথা, অন্যদিকে ভানুর জীবনটা নষ্ট হয়ে যেতে পারে ওই বুড়ো ভামকে বিয়ে করে, তখন সেই নিজে এগিয়ে এলো, বলল ভানু যদি চায় আমি তাহলে ওকে বিয়ে করতে পারি। ভানু এই প্রপোজাল শুনে সঙ্গে সঙ্গে মাথা নাড়ে, মানে ও রাজি আছে আর কি। অন্যদিকে অশোকের মাথা থেকে সুলোচনার ভূতও নেমে যায়। এইভাবে গ্রামের সবাই খুশি হয়, একটা বিয়ে হয়, সাথে সাথে ভূতও চলে যায়। এখানে এই মুভিটি শেষ হয়। মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এরপরে আরেকটি হরর মুভি এক্সপ্লেন করার ইচ্ছে আছে, যদি তোমরা সাথে থাকো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।